আহ, প্রশ্ন করতে চাই। মূলত সেনাবাহিনী ইদানিং সব সময় খুব সংবাদের শিরোনাম হচ্ছে বা আলোচনায় আসছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সম্প্রতি। এবং আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং সেই সাথে গণমাধ্যমে আপনার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা, অতএব তথ্য এবং বিশ্লেষণ দুটোই আপনার কাছ থেকে পাবো বলে আশা করি। শুরু করি যে 31শে আগস্ট একটি ঘটনা দেখলাম, যদিও মূলধারার গণমাধ্যমে সেটি খুব একটা আসেনি। প্রধান বিচারপতির গুলশানের বাসায় গিয়ে তার সাথে বৈঠক করেছেন, যেটি আসলে এরকম ঘটনা আমরা খুব সচরাচর দেখি না। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি সেনাবাহিনীর মাধ্যমে বা কোনো মাধ্যমে কি এটা জানতে পেরেছেন যে তাদের মধ্যে কথাবার্তার বিষয়বস্তু কি ছিল, অথবা ধারণা করতে পারেন যে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকটি কি ধরনের, তাদের মধ্যে মানে কোর্স অফ বিজনেস কি হতে পারে? এটি কি একটা নিয়মিত বৈঠক কখনো হয় এরকম? প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছে বা দেখবে তাদেরকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেশে এটা এখন একটা বহুল আলোচিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে আজকের এই ইস্যুটা, যে সম্মানিত সেনাপ্রধান মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করেছে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি প্রায় 30 বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। সেই অভিজ্ঞতার আলোকে বলছি, সাধারণত প্রধান বিচারপতির সাথে মাননীয় সেনাপ্রধান দেখা করেছেন, এটা আমি কখনো অন্তত আগে দেখিনি। কিন্তু যেটা দেখিনি সেটা দেখবো না তেমনটা নয়, কারণ অনেক সময় পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ধরনের অনেক ঘটনা ঘটে থাকে, যেটা হয়তো আমাদের কাছে অনেক প্রশ্নের উদ্রেক করে। আজকের সাক্ষাৎটাও অনেকটা সেরকমই হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে যে সেখানে সেনাপ্রধান বা মাননীয় প্রধান বিচারপতির সাথে কি আলোচনা হতে পারে। যেহেতু আলোচনা সভায় দুজন ছিলেন হয়তো, আমি বিশ্বাস করি সামনে হয়তো আর কেউ ছিলেন না, সুতরাং আমরা অনেক ধরনের আলোচনা করব, ধারণা করব, এটা হতে পারে। সেক্ষেত্রে খুব ভালো হতো যদি আহ, তেমন কোনো আলোচনা হয়ে থাকে যা জাতির জন্য জানা দরকার। সেই ক্ষেত্রে যদি আইএসপিআর তরফ থেকে একটা বিবৃতি আসতে পারতো যে কি আলোচনা হলো বা কি হয়েছে, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনিও পেয়ে যেতেন, এবং হয়তো এভাবে দেশে জনগণও পেয়ে যেত। যেহেতু সেটা হয়নি, সেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কি ভাবতে পারেন। আমার ভাবনাটা সত্যি হবে সেটা আমি মনে করি না, আবার হতেও পারে। আমার ধারণা যে আপনি সম্প্রতির সময় হয়তো দেখবেন যে দেশে আহ শান্তি শৃঙ্খলা, যেটা আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলে থাকি, কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। সেনাবাহিনী মাঠে আছে, এবং সেনাবাহিনী অতীতে যখন এই ধরনের মাঠে থাকতো, আমরা যখন থেকেছি, আমরা দেখেছি যে আমরা কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবসময় আমাদের নিয়ন্ত্রণে রাখতাম। এবং সেক্ষেত্রে দেশবাসী সবসময় কিন্তু তাদের হ্যাপিনেস প্রকাশ করতো যে না, দেশে শান্তি শৃঙ্খলাটা খুব ভালোভাবে বজায় আছে। এই ক্ষেত্রে হয়তো এবার কিছুটা ব্যত্যয় হচ্ছে, এটাগুলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার সেটা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটা নিয়ে আলোচনা হয়। এবং এই ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্য দিয়ে দেশে যে আমরা সম্ভাব্য নির্বাচন চিন্তা করছি সামনে বছর ফেব্রুয়ারি মাসে, তাহলে সেটা কতটুকু সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে কি সরকারি পরিবর্তন দরকার আছে? যদি দরকার হয়ে থাকে, তাহলে সেইটা কি তত্ত্বাবধায়ক সরকার হবে? তত্ত্বাবধায়ক সরকার যদি হতে হয়, তাহলে তো একটা রূপরেখা দরকার। কে হবে সর্বশেষ প্রধান বিচারপতি? সেটা যদি হয়, তো বর্তমান প্রধান বিচারপতি কিন্তু হয়তো সম্ভবত 7-1.5 বছর ডিসেম্বরে স্বাভাবিক অবসরে যাবেন। তাহলে উনি কি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? যদি সেটা হয়ে থাকে, তাহলে তো একটা আলোচনার বিষয়বস্তু হয়ে যেতে পারে। তার কারণ বর্তমান প্রেক্ষাপটে যেহেতু এই গণ অভ্যুত্থানটার সাথে সেনাবাহিনীও একটা স্টেক হোল্ডার, তারাও কিন্তু তাদের অংশীদারিত্ব রেখেছিল গত বছর আগস্টে, 5ই আগস্টে যে অভ্যুত্থানটা হয়েছিল। সুতরাং সেই প্রেক্ষাপটে হয়তো বা উনি মাননীয় প্রধান বিচারপতির সাথে আলাপ করলে করতেও পারেন যে যে ওনার কি মতামত, বা উনি উনি কতটুকু আসতে চাইবেন বা এই দায়িত্বভার গ্রহণ করতে চাইবেন। আপনি যদি মানে মনে থাকে এরকম একটা 90 আলোচনা আসতে পারে বলে ধারণা করা যায় হয়, যে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে সামনে, এই সরকার হতে পারে, পরিবর্তন হতে পারে এবং সেখানে প্রধান বিচারপতির ভূমিকা কি হবে এই নিয়ে একটা আলোচনা হতেও পারে বলে আপনি ধারণা করছেন। আহ হতে পারে। জি, হতে পারে। আরেকটা জিনিস একটু আমি 1-11 বলতে মতো চাই, কোনো এক্ষেত্রে পরিস্থিতি তৈরি হতে পারে কি? আসলে কি পরিস্থিতি তো বলে করে তৈরি হয় না, এটাও যেমন সত্য কথা।
আবার অনেক সময় পরিস্থিতি তৈরি করা হয়, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। 1/11 যখন হয়েছিল, আমি তখন কর্মরত ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে। হুম, তখন আমার মানে একেবারে প্রত্যক্ষভাবে দেখার সুযোগ ছিল কি হয়েছে এবং কেমনে কি ঘটেছে। সুতরাং বর্তমান অবস্থা দৃষ্টি মনে হয় যেটা আর কি, পরিস্থিতি কিন্তু তার সাথে মেলানো যায়। হুম। কি হবে সেটা সময় বলে দেবে। জি, 1/11-র মতো পরিস্থিতি মতো মেলানো যায়, এই বিষয়টি নিশ্চয়ই দর্শক খেয়াল করে শুনছেন। আমি আরেকটি সাথে সাথে মানে একই দিনে আরেকটি বৈঠক হলো, সেটি যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, তার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকটি সম্পর্কেও আসলে গণমাধ্যমে খুব একটা জানানো হয় নাই। এখানেও আসলে কি ধরনের বৈঠক হতে পারে সেই বিষয়েও কি কোনো তথ্য আপনারা বা আপনি জেনেছেন? এদের মানে তাদের মধ্যে আসলে কথাবার্তার কি হতে পারে? এই ক্ষেত্রে আমি আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে একটু কথা বলি। প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি, উনি হচ্ছেন কিন্তু পিএসএ টু চিফ অ্যাডভাইজার, অর্থাৎ উনি তার প্রিন্সিপাল স্টাফ অফিসার। সুতরাং তার সাথে যদি দেখা করতে হয়, কথা বলতে হয়, সেটা কিন্তু কোনো রকম বাধা থাকার কথা না মধ্যখানে। উনি যখন ইচ্ছা তাকে ডেকে নেবেন এবং তার সাথে কথা বলতে পারেন, সেটা টেলিফোনে হোক, সামনাসামনি হোক। গুরুত্বপূর্ণ বিষয় হলে অনেক সময় ডেকে নিয়ে কথা বলেন, এবং অতীতেও অনেক সময় এরকম হয়েছে। যেহেতু দরকার হয়নি তখন হয়তো প্রকাশ্যে আসেনি, এবং আজকের ঘটনাটা অনেকটা সেরকমই হতে পারে। মানে এটি একটা আহ, নিয়মিত বৈঠক হতে পারে। একটা দাপ্তরিক আচ্ছা, হতে বিষয়বস্তু। পারে। জি, স্পষ্ট হলাম। একটু এবারে আসি যে সেনাবাহিনীকে আমরা একটা মানে আলোচিত ভূমিকায় দেখলাম, আলোচিত বা সমালোচিত যাই বলি না কেন, সেই ভূমিকায় দেখলাম। জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ, এই দুই দলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যদের, যৌথ বাহিনী, কিন্তু আমরা বিশেষ করে সেনাবাহিনীকে আসলে সেই ভিডিও যে চিত্র আছে সেটাতে আমরা দেখলাম সেনাবাহিনী নূরকে বেধম মানে বেশ মারাত্মকভাবে পেটালো। এবং শুধু নূরকেই পেটিয়েছে তা না, গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মী আছেন যারা এমনকি বাথরুমে লুকিয়েছিলেন, তাদেরকে পর্যন্ত বের করে পিটিয়েছেন, এরকম ঘটনা অফিসে ঢুকে। এরকমটা কেন করলো সেনাবাহিনী? আপনার মতো আমিও দেখেছি, এবং আমরা হয়তো অনেকেই এটা প্রত্যক্ষ করেছি। একটা বিষয় কি, আহ, যেহেতু বিষয়টা অবশ্যই এখন তদন্তাধীন, এটা খুব ভালো হতো। দেশবাসীর মতো আমিও বিশ্বাস করি যে এটা অত্যন্ত দ্রুততার সাথে একটা নিরপেক্ষ তদন্ত, সেটা প্রাতিষ্ঠানিক ভাবে অর্থাৎ সেনাবাহিনী পর্যায়ে আরেকটি সরকারি পর্যায়ে যদি সম্পূর্ণ করতে পারতো। এর মধ্যে বেশ সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আহ, তেমন কোনো তথ্য কোনো পক্ষ থেকে আমাদের কাছে আসেনি যেটার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আসলে আসল দোষী কারা। তবে ভিডিওতে যা দেখেছি, সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ এখানে মনে হয়েছে যে সেনাবাহিনী যেভাবে পেটাচ্ছে, এটা কিন্তু সেনাবাহিনীর প্রকৃত রূপ না। এটা আগে আমরা কখনো এভাবে তাদেরকে দেখিনি। আমি নিজেও চাকরি করেছি দীর্ঘদিন, এবং আমি দেশে বিদেশে কাজ করেছি। যখন আমাদের সেনাবাহিনী বিদেশে বেশ সুনামের সাথে কাজ করছে এবং অনেক মব তারা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণে আনছে। আগেও দেশে কিন্তু তারা এইভাবে কাজ করেছে। আপনি 1/11-র কথা বলেন, আপনি 90-র অভ্যুত্থানের কথা বলেন, আমি তখন দেখেছি প্রত্যক্ষভাবে। এবারের চিত্রটা একটু ভিন্ন দেখলাম। আমি বিশ্বাস করি হয়তোবা এর পিছনে কারো কারো ইন্ধন থাকতে থাকতেও পারে, যেটা সেনাবাহিনীর বিপক্ষে যায়, এবং সেনাবাহিনীর বিপক্ষে গেলে হয়তো একটা কথা বলার ক্ষেত্র তৈরি হবে। আমি একটু প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে এই ক্ষেত্রে বর্তমান সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যেন উনি অত্যন্ত কঠোরভাবে এই জিনিসটাকে বিশ্লেষণ করেন, এবং দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে যদি কেউ দোষী হয়ে থাকে তাদেরকে প্রকৃত শাস্তি দিয়ে দেশবাসীকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা যদি ভুল করে থাকি তাহলে শাস্তি দিয়েছি, আর যদি আমাদের ভুল না থেকে থাকে তাহলে দেশবাসী জানা জি, উচিত যে না, এখানে আমাদের ভুল যদি নেই। ভুল করে থাকি শাস্তি দিয়েছে, কিন্তু ভুলের বিষয়টিতে সেনাবাহিনী একরকম সাফাই গাইলো বরঞ্চ। আমি আইএসপিআর এর বিবৃতির কথা বলছি, যেখানে আসলে এই বিষয়ে তারা ব্যাখ্যা দিচ্ছে, আইএসপিআর ব্যাখ্যা দিচ্ছে, এবং তার সবশেষ যে প্যারাটা সেটি আমি একটু পড়ি। সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। মানে এই ঘটনার প্রেক্ষিতে এটি হচ্ছে তাই, মানে আইএসপিআর এর বিবৃতির লাস্ট প্যারাটা। আরো আছে, ঘটনাটা কি ঘটলো সেটি সম্পর্কে একটু বলছে, কিন্তু মানে সরকারের সিদ্ধান্ত মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই জন্য সেনাবাহিনী আসলে এরকম, মানে সেনাবাহিনী তো ভুল স্বীকার করছে না, বরং একরকম সাফাই গাইছে বা
তার পক্ষে বলছে যে সেনাবাহিনী আমি কেন এই আচরণ করলো। হ্যাঁ, আপনার মতো আমিও এই ইয়ে আপনার আইএসপিআর এর যে বিবৃতি সেটা আমি দেখেছি। একটু বলি, আর সাফাই গাক আর নিজের পক্ষে বলুক, এই ক্ষেত্রে যেটা করতে পারতো সেটা হচ্ছে যে আমরা হঠাৎ করে দেখলাম যে এই ক্ষেত্রে সেনাবাহিনী উপস্থিত হয়েছে, মব কন্ট্রোল করার চেষ্টা করেছে, চেষ্টা করতে গিয়ে হয়তো প্রতিহত হওয়ার কারণে তারা আবার আগ্রাসিভ ভাবে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই চেষ্টাটা গত 5 আগস্টের পর থেকে দেশে কিন্তু বহুবার এই ধরনের মব জাস্টিস হয়েছে। 5ই আগস্টের পরে কিছুদিন আমি হয়তো মানতে রাজি আছি যে সেই সময়টা ওইটা গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে। তারপরে বিভিন্ন সময় যে মব জাস্টিস গুলো হয়েছে, সেখানে আমরা আমাদের সেনাবাহিনীকে, প্রিয় সেনাবাহিনীকে যেভাবে চেয়েছিলাম সে তো সেভাবে দেখিনি। সেটা না দেখার কারণে হঠাৎ করে সেদিন 31শে আগস্ট, বা না 31শে আগস্ট না, সেদিন তারিখ ছিল, যাই হোক, আহ নূর ভিপি নুরুর উপর যে শুক্রবারের, আঘাত গেল আসলো শুক্রবারের ঘটনা। শুক্রবার, জি, হঠাৎ করে তাদের এই আগ্রাসী ভূমিকাটা অনেক প্রশ্নের অবতারণা করেছে। কিন্তু এটা যদি ধারাবাহিকভাবে হতো তাহলে কিন্তু এই প্রশ্নের অবতারণা হতো না। এবং দেশবাসী কিন্তু চায় যে এই ধরনের আগ্রাসন বা আগ্রাসী ভূমিকায় জনগণ যেন অবতীর্ণ না হয় এবং তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হোক। কিন্তু এটিকে আসলে সেটা সেনাবাহিনী মব ভায়োলেন্সই বা বলছে কেন? মানে মব তো একরকম উদ্দেশ্যহীন জনতা একটা ভায়োলেন্স সৃষ্টি করছে, সহিংসতা করছে, সেটি এরকম মব ভায়োলেন্স হতে পারে। যেমন ধরেন 32 নম্বরে যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো সেখানে হতে পারে, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা নেতাকর্মী, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে উদ্দেশ্যবিহীনভাবে জনতা একসাথে হয়ে একটা জায়গায় মানে কোন রকম সহিংসতা করলো, সেটি বা কাউকে পেটাচ্ছে রাস্তায়, সেটি হতে পারে। কিন্তু এটা তো একদম রাজনৈতিক পরিচয় সম্পন্ন গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি, তারা তো আসলে উদ্দেশ্যবিহীন জনতা নয়। এবং তাদের একদম সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা যাচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এবং ওরা আবার প্রতিহত করছে, এরকম একটা অবস্থা। মব কেন বলছে সেনাবাহিনী? হ্যাঁ, আপনার প্রশ্নটা যুক্তিযুক্ত, কিন্তু আমি একটু বলবো, এটা মব না বলি আমরা, ঠিক আছে, কিন্তু যখন নাকি ওরা ওখানে গিয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে, তখন তাদের কিন্তু খুব ভালোভাবে আগে থেকে না করা হয়েছিল যে আপনারা এসেন না বা কিছু করেন না, আপনাদের আপনাদের দাবি যেভাবে উত্থাপন করা উচিত সেভাবে উত্থাপন করেন এবং চলে যান। কিন্তু আপনি ভিডিওটা লক্ষ্য করলে দেখবেন সেখানে যে তাদের তরফ থেকে কোনো আক্রমণ আসেনি তেমন তা না, কিন্তু তাদেরও কিন্তু ভূমিকা ছিল এই বিষয়টাকে উস্কে দেওয়ার ব্যাপারে। এখন যখন কোনো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন একেবারে উপস্থিত ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে এবং সেখানে নিজস্ব কর্তৃত্ব স্থাপন করাটা অত্যন্ত কষ্টকর। আপনি একটা কথা মানতে হবে, সেনাবাহিনী কিন্তু মূলত মব কন্ট্রোল করে অভ্যস্ত না। এটা এটা বেসিক্যালি হচ্ছে পুলিশের দায়িত্ব। এখন আমরা সবাই জানি 5ই আগস্টের পরে যে কোনো কারণেই হোক না কেন পুলিশ তার সেই সক্ষমতা কিছু হলেও হারিয়েছে, তার আত্মবিশ্বাস নষ্ট হয়েছে, এবং সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে নিরন্তর যে আগের ভূমিকা তারা ফিরে যেতে পারে কিনা। অন্যদিকে এটাও মানতে হবে যে সেনাবাহিনী কিন্তু মব নিয়ন্ত্রণে অতটা দক্ষ না যতটা পুলিশ দক্ষ। সমস্যাটা হয়ে গেছে সেখানে। আর এই সুযোগটা নিচ্ছে আমরা অনেকেই। আপনি 32 নম্বরের কথা বলেছেন, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মব কন্ট্রোল হয়েছে, সেগুলো বলেছেন। এখানে আমাদেরও কিছু ভুল আছে। ভুলটা কি? আমরা যদি সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই ধরনের মবকে বলি যে প্রেশার গ্রুপ, এই বলাটা সঠিক না। তার কারণ অতীতে কি হয়েছে তার উদাহরণ দিয়ে আমি যদি বর্তমানকে কাছে টেনে আনি তাহলে কি আমি অতীতের মতো ভুল করতেই থাকবো? না, সেটা ঠিক হবে না। এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের বিশ্লেষণ করতে হবে যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পর্যায়ে যারা আছি তারা যে কোনো ধরনের মব জাস্টিসকে প্রেশার গ্রুপ বলে চালিয়ে দিয়ে পরবর্তীতে ওই মবটাকে যদি আমরা লিগালাইজ করে ফেলি তাহলে অন্য কোনো সময় যখন এই ধরনের মব হবে তখন সেটাকে লিগালাইজ করাটা অত্যন্ত কষ্টসাধ্য, আপনি যেটা এই আমাদেরও ক্ষেত্রে ভুল হয়েছে। আছে বলছেন, এবং সরকারের সেই বক্তব্য আসলে এটি প্রেস সচিবের বক্তব্য, যে প্রেশার গ্রুপের কথা আপনি বলছেন, আমি লক্ষ্য করেছি বিষয়টি। আপনি হয়তো জানেন, জি, নিশ্চয়ই। কিন্তু ভালো মতোই মানে জানেন। সেনাবাহিনী কি এই বক্তব্য মতো কাজ করে, নাকি সেনাবাহিনী আসলে আইন অনুযায়ী কাজ করে?
সেটি কোনটা? আপনি সেনাবাহিনী আসলে সেনাবাহিনীর সাফল্যের কথা বলছেন এবং সেনাবাহিনী এই কাজের জন্য না, সেনাবাহিনী ধারাবাহিকভাবে যদি এই ভূমিকা রাখতো আপনি বলছেন। আসলে সেনাবাহিনী ধারাবাহিকভাবে এই ভূমিকা রাখে নাই, যেটি আমি এই বলছিলাম 25 নাম্বার থেকে শুরু করে বিভিন্ন মাজার, বিভিন্ন জায়গায় যে মবের ঘটনা ঘটছে সেনাবাহিনীকে দেখা যায় নাই। কিন্তু এই যে জাতীয় পার্টির অফিসের সামনে যখন গেল তখন এরকম একটা দেখলাম আমরা, নুরুকে পেটানো সহ একদম ব্যাপক প্রহার করলো। এর আগে আমরা দেখলাম রংপুরে যখন জিএম কাদেরের বাসায়, সেটিও যে খুব বড় হামলা হলো তা না, একটা মোটরসাইকেল পোড়ানো হলো, সেখানেও সেনাবাহিনীকে একদম সাথে সাথে ভূমিকা নিতে দেখা গেল। জাতীয় পার্টির প্রতি কি কোনো বিশেষ সুদৃষ্টি আছে সেনাবাহিনীর? আমার পূর্ব অভিজ্ঞতা, বা আমি যতদিন সামরিক বাহিনীতে কাজ করেছি, আমি 2010 পর্যন্ত কাজ করেছি, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারবো যে সেরকম কোনো সম্পৃক্ততা আমি তখন পর্যন্ত অন্তত দেখিনি। আর তাহলে আপনি আপনি এখন যেটা বললেন যে হ্যাঁ, এখন ব্যাপারটা হয় কি, যেহেতু রংপুরের ঘটনা, ওটা ওই সম্পর্কে আমিও জানি যেটা হয়েছে। সার্জিস আলম উনি গিয়েছেন, ওনার সাথে কথা বলেছেন, এবং দেশের জনগণ এটা কিন্তু সাধুবাদ জানিয়েছিল যে ঠিক আছে, একটা ভালো কাজ। কিন্তু তারপর আবার দুই চারটা ঘটনা ঘটে যাওয়ার পর আবার এটা যখন হয়েছে কাকতালীয় ভাবে, আবার সেই জাতীয় পার্টির ক্ষেত্রে সেটা ঘটেছে। তাতে করে আপনার মতো অনেকের মতো আমার কাছেও একই প্রশ্ন হয়তো আসতে পারে, তারা কি জাতীয় পার্টির প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করছি? এটা অমূলক না, কিন্তু আসলে তেমনটা হয়েছে কিনা এটা সময় বলে দিবে। তবে পারসেপশন বল একটা কথা আছে, পারসেপশনটা যদি একবার গ্রো করে যায় সেটা ভেঙে ফেলাটা কিন্তু কষ্টকর। এই ক্ষেত্রে পারসেপশনটা আপনি যে কথা বলেছেন সেটা কিন্তু অনেকটা তেমনই কাজ করছে। জি, তেমনই কাজ করছে বলছেন আপনি। মানে কারণ একই দিনে দেখলাম দিনাজপুরে মবের ঘটনা ঘটলো, একটি দরবার শরীফে হামলা হলো, সিলেটে হলো মব, মুক্তিযোদ্ধারা একটা আয়োজন করছিল ৭১ মঞ্চ নামে, সেখানে শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা তারা মবের শিকার হলেন কিন্তু তাদেরকে ধরে নিয়ে যেতে দেখলাম আমরা, পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে গেল। অন্যদিকে মানে এবং সেখানে আপনার সাথে আমিও একমত, হ্যাঁ, আমিও ওটা দেখেছি। আমার প্রশ্নটা এখানে যে এই ৫ই আগস্টের পরে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বা জুলাই যোদ্ধা নাম দিলে তাদের জন্য ট্রিটমেন্টটা একরকম, একটু তাদের জন্য অনেক ক্ষেত্রে ৭ গুণ মাফ হয়ে যায়। কিন্তু এখানেই আমরা দেখলাম নুরুল হক নুরু, যিনি গণ অভ্যুত্থানের পক্ষে একজন শক্ত অবস্থান তার, এবং মানে শক্তি বলা যায় তাকে একটা, তাকে সেনাবাহিনী পেটালো। মানে এটা কি মেলানো যায় ঘটনাটা? এই মানে ধারাবাহিকভাবে যেরকম ঘটনা চলে আসছে, জুলাই যোদ্ধা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতি যে অ্যাটিটিউড, তার সাথে এটি আপাত দৃষ্টিতে আমি আপনার সাথে একমত যে এই ঘটনাটা মেলানো যায় না। তারপরেও যেহেতু বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে, কিছু না কিছু তো অবশ্যই বের হয়ে আসবে। যত দ্রুত বের হয়ে আসে এটা আপনার এবং আমার বা আমাদের কে দেশের জন্য তদন্ত করছে? মঙ্গলজনক। তদন্ত সেনা পর্যায়ে তো হচ্ছে, এটা তো আমি বলতে পারি যে এটা অবশ্যই হচ্ছে। কারণ আপনি হয়তো বলবেন যে আপনি কি জানেন, এটা আমাদের নিয়মের মধ্যেই পড়ে যে আমি অতীতে দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটলে এটা তারা নিজেদের পর্যায়ে একটা তদন্ত প্রাতিষ্ঠানিক ভাবে করে যে কেউ দোষারোপ আছে কিনা। আর সরকার পর্যায়ে তো সরকার বলেছে যে আমরা করছি, যেটা শুনেছি ওটা তো ওর মধ্যে জুডিশিয়াল। তো আর আমি সম্পৃক্ত নেই, জুডিশিয়ারি। কিন্তু যে পর্যায়েই তদন্ত হোক না কেন, এটা সবার জন্য মঙ্গলজনক। যত দ্রুততার সাথে এটা সম্পন্ন হবে আমরা জানতে পারবো আসলে ঘটনা কি ঘটেছিল। কিন্তু যাই ঘটুক না কেন, ঘটনাটা অবশ্যই দুঃখজনক। কারণ একজন ভিপি নুরের মতো একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, যে আপনি যদি মনে করতে পারেন যে তৎকালীন ডাকসু নির্বাচনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভিপি হিসেবে পাশ করে বের হয়ে আসাটা এটা এত সহজসাধ্য ছিল না। সে বের হয়ে এসেছিল, তার মানে কি তার গ্রহণযোগ্যতা আছে। এরকম গ্রহণযোগ্য একজন রাজনৈতিক নেতাকে এভাবে বেধড়ক পেটানো এটা অন্তত সঠিক না। তা তো তাকে বটেই। যেভাবে মানে হোক না কেন, ওই আমলেও মার হ্যাঁ, খেত, তাকে এই যে, আমলেও মার খাচ্ছেন ভিপি হ্যাঁ, নূর। এটাই বলতে চাচ্ছি, জি। যেভাবেই হোক না কেন হয়তো সেনাবাহিনীর লোকেরা তাকে কর্ডন করে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারতো। জি। আমার মনে হয় এটা একটা করতে পারতো। সেই ক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা ব্যর্থতা থেকে যায়। জি। এখন এই যে জুডিশিয়াল ইনকোয়ারির কথা বা বিচার বিভাগের তদন্তের কথা বলছেন প্রেস সচিবই আবার শফিকুল আলম, কিন্তু মানে যখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে সেই অধীনে তারা যখন এই ধরনের দায়িত্ব পালন করতে চায়, তারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাই না? তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনিও একজন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক লেফটেন্যান্ট জেনারেল, তার পক্ষ থেকে এই বিষয়ে আমরা খুব একটা বলতে দেখলাম না। আমি আসলে তার সম্পর্কেও, আপনার নিশ্চয়ই পেশাগত জীবনে দেখবার বা জানবার সুযোগ হয়েছে তার সম্পর্কে, মানে তিনি কি খুব শক্ত কি বলবো পার্সোনালিটি, যোগ্যতার অধিকারী মানুষ? মানে এই ধরনের ক্ষেত্রে তাকে শক্ত অবস্থানে দেখা যায় না, অন্যান্য উপদেষ্টারা ঘোরাঘুরি করেন, প্রেস সচিব কথা বলেন, এমনটি কেন হয়?
আপনি একটা শক্ত প্রশ্ন করেছেন আমাকে। আহ আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কাজ করেছি আমার চাকরি জীবনে, সরাসরি তার অধীনে কাজ করেছি যেহেতু তাকে দেখার সুযোগ আমাকে হয়েছে। উনি আমার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। আহ উনি একজন সৎ ব্যক্তি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং উনি খুব নরম মনের মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা কথা কি, আপনি আমার কথা থেকে বুঝে নিতে হবে, সৎ ব্যক্তি, নরম মনের মানুষ আর প্রশাসন, আহ, সবগুলো কিন্তু একসাথে মেলে না। সবকিছু যদি একসাথে না মেলাতে পারেন তাহলে আপনার ব্যর্থতা আসবে। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু উনি একটু নরম মনের মানুষ, ওনার এই ক্ষেত্রে আর একটু শক্ত হওয়ার দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি। আচ্ছা, মানে সৎ নরম মনের, কিন্তু যোগ্য তার কতটুকু আছে, কিন্তু কোনোভাবেই তাকে আমি যোগ্যতা নিয়ে বলছি না, আমি বলতে চাচ্ছি যে তার প্রশাসনিক ভাবে এই যে ঘটনাটা ঘটলো সেখানে তার আরেকটু দৃঢ়চেতা মনোভাব আমরা আশা করেছিলাম। জি, আমরা আসলে তার কোনোভাবেই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি না। কথা বলছেন, আমরা দেখছি জি অন্যান্য অন্যান্য উপদেষ্টারা কথা বলছেন, যাচ্ছেন, জি প্রেস সচিব কথা বলছেন, জুডিশিয়াল জি ইনকোয়ারির জি কথা জি বলছেন। তিনি কেন জানি জি। বলছেন না? আহ, আ- 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 সেটা আমি একটা। কিন্তু আপনার সাথে একমত যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে হ্যাঁ, এই ক্ষেত্রে তার ভূমিকাটা আরো জোরালো হতে পারতো, এই হওয়া ক্ষেত্রে উচিত ছিল। শুধুমাত্র আমি মনে করতে পারি 5ই আগস্টের না না, পর পর। আপনি যেহেতু এটা নিয়ে কথা বললেন, হ্যাঁ। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সামগ্রিক ভাবে, হুম। তাহলে আমি সামগ্রিক ভাবে বলতে পারি যে সামগ্রিক ভাবে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এই মুহূর্তে যেহেতু ভালো না, তার দায়ভার কিন্তু আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে থাকি তাহলে আমার উপরই আসবে। হুম। আর যদি ভালো কিছু হয়ে থাকে সেই সফলতা আমার, কিন্তু সফলতার চেয়ে ব্যর্থতার ভার যেহেতু বেশি, আমি এই দায়ভার এড়াতে পারি না। জি, তিনি এই দায়ভার হয়তো এড়াতে পারেন না। মানে আমি না, এটা উনি একটু বলছি, কখনোই এটা এর এড়াতে আগে পারেন যখন না। জাতীয় পার্টির অফিসে আরেকবার হামলা হয়েছিল, পোড়ানো হয়েছিল জাতীয় পার্টির অফিস, তখন তার একদিন বা দুদিন পরে, সম্ভবত একদিন পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকটা তাকে জিজ্ঞাসা করছিলেন, তিনি বলছেন তিনি ঘটনাটা জানেনই না। যেখানে তার মানে পুলিশ ছিল, সেনাবাহিনীর সদস্যরাও আশেপাশে ছিল, তখন খুব একটা ব্যবস্থা নেয় না। এই জন্যই আমি আসলে জিজ্ঞাসা করছিলাম সামগ্রিকভাবে তিনি আসলে কতটা যোগ্য ব্যক্তি। এর আগে যিনি ছিলেন, আহ, আসি এই প্রশ্নে, আপনি হয়তো একটু বলেছেন, যার কারণে এই প্রশ্নে আর না যাই। কারণ হচ্ছে তাকে বারবার তার সম্পর্কে বলার পরেও রাজনীতিবিদরাই বলছেন, তার পদত্যাগের দাবি করছেন, গণ অভ্যুত্থানের পক্ষের মানুষরাই বলছেন, কিন্তু তাকে সরানো হয় না। এটার কি কোনো কারণ আছে? মানে এখানে কি কোনো বিশেষ চ্যানেল আছে যার কারণে তিনি এখানে টিকে যান? আসলে কি পদত্যাগের যে কালচারটা সেটা বাংলাদেশে কি আছে? নেই। যদি আমরা বলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা, আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি কি কখনো কাউকে দেখেছি ব্যর্থতার দায়ভার নিয়ে কেউ কখনো পদত্যাগ করেছে? দাবি কিন্তু অনেকবার অনেকের ব্যাপারে উঠেছে, কিন্তু কিন্তু সরিয়ে তো দেওয়া ব্যর্থতার যেতে দায় পারে, সরিয়ে তো দেওয়া হয়। যেমন সাবেক যিনি সরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত, তিনিও আপনাদের সাবেক সেনা কর্মকর্তা, তাকে কিন্তু ঠিকই সরিয়ে দেওয়া হয়েছে। ওনাকে কিন্তু ব্যর্থতার জন্য সরিয়ে দেওয়া হয়, ওনাকে তার একটা বক্তব্যের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। বুঝতে হবে তার কারণ। আমার কাছে কেন জানি মনে হয় সরিয়ে দেওয়াটাকে আমরা মনে করি সরকারের একটা ব্যর্থতা, কিন্তু ওটা তো আসলে না। বরং সরিয়ে দিয়ে আমি যদি যোগ্য কাউকে ওখানে নিয়ে এসে আমার যে উদ্দেশ্যটা সেটা হাসিল করতে পারি, সেটাই আমার সফলতা। তাই কি এই হয়েছে? ক্ষেত্রে আমি অন্তত আমার বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমি দেখিনি। তার কারণ বাংলাদেশে যখন সৃষ্টি হয় তখন আমি একজন বুঝবান ব্যক্তি ছিলাম। 74 সালে আমি ক্লাস দশম শ্রেণীতে পড়াশোনা করতাম, সেহেতু আমি জানি যে জন্মলগ্নটা কেমন ছিল। তারপর থেকে আজ অবধি, তারপরে আমি 80 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছি, 2010 সাল পর্যন্ত দেশের বিভিন্ন কার্যক্রমে আমি সম্পৃক্ত ছিলাম। অনেক কাছ থেকে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। সে আলোকে বললাম যে আমরা ব্যর্থতার দায়ভার নিতে কেন যেন পছন্দ করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যর্থতার দায়ভার নেওয়াটা সফলতার সোপান। জি, তা তো বটেই, সেটি হয় না। আমি এই জন্যই প্রশ্ন করছিলাম যে তিনি ব্যর্থতার দায় তিনি না নেন, সরকারও তাকে সরিয়ে দিচ্ছে না। আগের আপনি বলছেন তার একটি বক্তব্যের কারণে তাকে সেখান থেকে সরানো হয়েছে, ব্রিগেডিয়ার শাখাওয়াতকে। তিনি সম্প্রতি আবার ওই একই রকম বক্তব্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তাদের একটা সমাবেশে। সেটিও নিশ্চয়ই আপনি দেখেছেন। তিনি বলছেন যে 7.62 রাইফেল, এটি আগে যেটি তিনি বলেছিলেন যে এই বক্তব্যটার কারণে সরিয়ে দেওয়া হলো, বা তারপরে আরো কিছু কথা বলেছিলেন যে সিভিলিয়ানদের কাছে কিভাবে গেল, সেই সময় তিনি এই প্রশ্নটা রেখেছিলেন। এখন তিনি বলছেন 5ই আগস্ট টোটালি প্রফেশনাল স্নাইপাররা ছাত্র নেতাদের কপালের মাঝখানে, তিনি এইভাবে দেখাচ্ছেন তিনি যে কপালের মাঝখানে গুলি করে মেরেছে।
এবং তিনি যখন শাহিন কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন, ইন্টেলিজেন্স থেকে তাকে ওয়ার্ন করা হয়েছে যে তিনি যেন সেদিকে না যান, এবং তিনি সেটি ইনকোয়ারিও চেয়েছিলেন, সেটি অনেকের পছন্দ হয় নাই। এরকম কি কোনো তথ্য আপনার কাছে, বা এই বিষয়ে কি কোনো তথ্য আছে যে স্নাইপার, প্রফেশনাল স্নাইপার, টোটালি প্রফেশনাল স্নাইপার তিনি বলছেন, এনারা কারা? আমি একটু বলি, আসলে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করেন তারা যতটুকু দায়িত্ব দিয়ে তথ্যমূলক কথা বলতে পারবেন, আমরা যারা তার সাথে পরিচিত, কারণ ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে পরিচিত, আমরা একসাথে কাজ করেছি, কিন্তু যখন এই ধরনের কথা ওনারা বলেন, আমার কাছে মনে হয় ওনারা কি দায়িত্ব নিয়ে বলেন তো? আর দায়িত্ব নিয়ে যদি বলেন তাহলে সেই কথার উপর কোনো প্রশ্ন উঠে আসার কথা না। উনি একটা কথা বলেছেন, তারপর থেকে কিন্তু এটাকে নিয়ে দেখছি বিভিন্ন ভাবে বিভিন্ন কথা হচ্ছে। তো এটা কিন্তু ওনারই উচিত, আমাদের সবার জন্য কল্যাণকর হবে যদি উনি এটাকে ব্যাখ্যা করে দেন যে এটা কি সঠিক নাকি উনি ভুল করে বলে ফেলেছেন। ভুল করে তার কি কারণ দুইবার বলেন? মানে আগেও তিনি বলেছেন যে সিভিলিয়ানদের হাতে এই 7.62 গেল কি করে, আবার এখন বলছেন, এবং উনি খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি ফিউনারালে কিন্তু দেখেন, গিয়েছেন। এই ধরনের কথা ওনার মুখ থেকে বের হয়েছে, এরপর এছাড়া আর কি অন্য কোনো রাজনীতিবিদ হোক, অন্য কোনো অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হোক বের হয়েছে? বের হয়। আর আমাদের মতো লোকের মুখ থেকে যদি এই ধরনের কথা বেরও হয়, সেটা আমি হই কিংবা কোনো রাজনীতিবিদও হয়, কথার গুরুত্বটা কম পাবে, কারণ আমরা কোনো দায়িত্বের মধ্যে নেই। সুতরাং আমরা যখন কখনো দায়িত্বের মধ্যে থাকব, তখন কথা বলার ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। তার কারণ আমি যা বলছি ওটা কিন্তু সঠিক বলেই সবাই মনে করে। হুম, মানে তিনি, আপনি কি বলবেন যে তিনি দায়িত্বহীন কথা বলেছেন? এইভাবে না বলে আমি একটু ঘুরিয়ে যদি বলি যে কথা বলার সময় আমাদের দায়িত্ববান জি, হওয়া আপনি একটু উচিত। আসলে এটাকে সফট করে বলছেন, কিন্তু এই ঘটনা সম্পর্কে আপনারা কোনো কিছু অবগত আছেন কিনা, মানে এরকম কিছু আসলে তখন ছিল কিনা? তিনি যেটি বলছেন তাকে ফোন করেছে, এবং তিনি তখন বুঝলেন যেটি আসলে ইন্টেলিজেন্স থেকে তাকে ফোন করা হচ্ছে যে এদিকে যাবেন না, সেটি হচ্ছে বিএফ শাহিন কমপ্লেক্সের ওদিকে, শাহিন কমপ্লেক্সের ওদিকে যাবেন। জাহাঙ্গীর গেটের সামনে, হ্যাঁ, জাহাঙ্গীর গেটের জি সামনে। জি। আসলে কি, আমাদের সাথে আমরা যদিও অবসর নিয়েছি, তা আমাদের অবসর হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু নিজস্ব একটা ফোরাম থাকে, কাজ করে, যে ফোরামের উনিও একজন সদস্য। তার কারণ হচ্ছে তখন উনি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছিলেন, কিন্তু এখনো অবসরপ্রাপ্ত, কিন্তু কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। কারো না কারোর সাথে হয়তো ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ থাকে, কথা হয়, এখনো হয়, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাই। বা কিন্তু সব তথ্যই যে সত্য সেটাও যাচাই করে দেখার ব্যাপার আছে। আমাকে বলা হলো যে এটা 7.62 মিলিমিটার রাইফেলের গুলি, বা ওই স্নাইপারের গুলি, বা অস্ত্রের গুলি, সেটা কতটুকু সত্য আমাকে বললেই, স্যার আপনি ওদিকে যেয়েন না, ওটা আমি মেনে নিলাম, পরবর্তীতে সেটা ফাঁস করে দিলাম, এটা অন্তত সঠিক না। তার কারণ আমি কি কতটুকু নিশ্চিত ছিলাম যে ওই তথ্যটা সঠিক ছিল। শুধু সঠিক না হয়, উনি ইনকোয়ারি করতে চেয়েছিলেন, তাকে ওখান থেকে সরানো হলো, মানে এই বিষয়টাই বা কেমন হলো? আহ উনি ইনকোয়ারি করতে চেয়েছেন, ওনাকে সরিয়ে দিয়েছে, এই ব্যাপারে যেহেতু উনি মুখ খুলেছেন, এটার শেষটা ওনার অন্তত করা উচিত। জি, এই বিষয়ে আপনি আর খুব বিস্তারিত গেলেন না। আমি একটু এখানে আসি যে আপনি মবের কথা আসলে বলছেন। একটা কথা বলি, অনেক সময় অনেক অনেক তথ্য থাকে যে আপনি একেবারে নিশ্চিত না হয়ে যদি কথা বলেন তাহলে সেটা বিভ্রান্তি তৈরি করবে। সুতরাং কিন্তু আপনারা যেহেতু আসলে উনি, ইন্টেলিজেন্সের কাছ থেকে, আপনারাও সাবেক সেনা কর্মকর্তা, দীর্ঘদিন আপনাদের সেনাবাহিনীতে বা খোঁজ খবর এখনো রাখেন আপনারা, জি এরকম রাখি, কোনো তথ্য বা এরকম কোনো কথা কখনো শুনেছেন? আমি আমার তরফ থেকে বলতে পারি, যেহেতু আমি মিডিয়াতে 15 বছর কাজ করেছি, সেই ক্ষেত্র থেকে আহ যতদিন মিডিয়াতে কাজ করেছি আমার সাথে সবার একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, এবং সেই সূত্র ধরে এখনো অনেকে আমার সাথে যোগাযোগ করে কথা বলে। এবং আমি বিশ্বাস করি আমার সেনাবাহিনীতে একটা ব্যাপক পরিচিতি আছে। হুম। কিন্তু আমি অন্তত সেই পরিচিতির সুবাদে এমন কোনো তথ্য কখনো পাইনি যেটা দিয়ে আপনি যে কথাটা উপস্থাপন করেছেন সেই ধরনের কথা আমার কানে এসছে। আমি শুধু ওই আপনি যেভাবে বললেন আমি সেভাবেই শুনেছি। আমি মনে করি যদি এটা সত্য হয়ে থাকে তাহলে সেটা প্রতিষ্ঠিত হওয়া উচিত। তাহলে আমরা ভাববো যে হ্যাঁ,
যে তথ্যটা উনি পেয়েছিলেন সেটা সঠিক। সেই ইনকোয়ারিটা হওয়া উচিত, যেটি আসলে তিনি করতে চেয়েছিলেন, কিন্তু সেটি হয় নাই শেষ পর্যন্ত, বরঞ্চ এটা তিনি হওয়া সরে উচিত, গেলেন। এটা হওয়া উচিত, সরকারের স্বার্থেই হওয়া উচিত। হ্যাঁ, আপনি বলছিলেন যে মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে, হ্যাঁ, ধারাবাহিকভাবে আমরা দেখছি যে পুলিশের না হয় নানান রকম ব্যর্থতা, সীমাবদ্ধতা অনেক কিছু আছে। 5ই আগস্টের পরে সেনাবাহিনীকে, 3 বাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হলো, কিন্তু তারপরেও এরকম। তাহলে কি সেনাবাহিনীকে আমরা এখানে ব্যর্থ বলবো? যদিও 3 বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু মূলত এটা সেনাবাহিনী যারা মাঠে থাকে তারা এটা প্রয়োগ করে। আমি একটা জিনিস আপনাকে একটু বলি, আমরা বিভিন্ন সময় কিন্তু 90-এর যখন গণ আন্দোলন হয়, আমি তখন যেহেতু সেনাবাহিনীর এক মধ্যম সারির অফিসার তখন ছিলাম, আমি দেখেছি সে আন্দোলন। আমি 96 সালে যখন আন্দোলন হয় সে আন্দোলনটা দেখেছি। এরপর 2024 সালে যেটা হয়, সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে সেটাও দেখেছি। 2001 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন অপারেশন ক্লিন হার্ট সংগঠিত হয়েছিল। সেই সময়টা আমি সেনাবাহিনীতে একজন স্টাফ অফিসার হিসেবে, সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম, সেটাকেও দেখার সুযোগ হয়েছিল। এখন 111-এ যেটা হয়েছিল সেখানেও সেনাবাহিনী মাঠে ছিল, আমি তখন চাকরিতে ছিলাম, সেখানেও দেখার সুযোগ হয়েছিল। সবকিছু মিলিয়ে যদি বলি, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আমি যতটুকু মনে করতে পারি সর্বপ্রথম এবারই দেওয়া হয়েছে। আর অন্যান্য সময় আমরা ইন এইড টু সিভিল পাওয়ার, বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে গিয়েছি। যদিও গিয়েছি ইন এইড টু সিভিল পাওয়ার, কিন্তু মুখ্য ভূমিকাটা আমরাই পালন করেছি, বরং প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে সহায়তা করেছে। এটা অনেকটা উল্টা ছিল, এটা হচ্ছে বাস্তবতা। ইভেন যখন আমরা আপনার নির্বাচনের সময় বিভিন্ন সময় নিয়োজিত হই, একই জিনিস, প্রশাসন আমাদেরকে সহায়তা করেছে। আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবে, তার কারণ আমরা হয়তো সেভাবে ওই জিনিসটাকে সমাধান করতে পারি, বা আমরা আমাদের পারঙ্গমতা একটু বেশি ছিল। কিন্তু আমি একটু কিছুটা হলেও একটু অবাক হচ্ছি বা বিস্ময় বোধ করি, এবার যখন পুরোপুরি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হলো, এটা আমার মতো অনেক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা মনে করে থাকি কেন জানি তার প্রয়োগটা তেমন ভাবে হয়নি যেমন ভাবে আমরা আশা করেছিলাম বা দেশবাসী আশা ওই করেছিল। কেন যেনটা কি আপনিও ধারণা, মানে আপনি ভাবছেন যে কেন যেন হয়নি, কেন হলো না? কেন হলো না এটা যদি হয়, এখন ব্যাপারটা হয় কি, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন কর্মরত অফিসারদের সাথে আলোচনা করি, কারণ বাংলাদেশটা একটা ছোট দেশ, এবং দেখবেন প্রত্যেক পরিবারই এখন একজন দুজন করে কর্মরত সেনা কর্মকর্তা আছে, আর আমরা যারা প্রাক্তন তারা তো আছি। তো একত্রিত হলে তো আলোচনা করি, কোথায় বাধাটা আছে সেটা হয়তো মাঠ পর্যায়ে যারা মেজর বা তার নিচে যারা আছে তারা অতটা বোঝে কিনা আমার সন্দেহ আছে। আর এই প্রয়োগটা করবে মাঠে যারা থাকে, সর্বোচ্চ পর্যায়ের অফিসার থাকেন, কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, এন্ড তাদের উপরে ব্রিগেডিয়ার এন্ড জিওসি। মূলত কাজটা করে লেফটেন্যান্ট কর্নেল, তার অধীনস্থ অফিসার এবং সৈনিকদেরকে দিয়ে। এখন আমি যদি ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচার বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে 111 যখন হয়েছিল তখন একটু চিন্তা করে দেখেন তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কেমন ছিল। আপনি একটু চিন্তা করে দেখেন যে ইভেন জেনারেল এরশাদ যখন 1982 সালে ক্ষমতা নিয়েছিল তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন ছিল। ইভেন জেনারেল জিয়া রহমান, উনিও তো সামরিক অভ্যুত্থানের পরে ক্ষমতা নিয়েছিলেন, তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন ছিল। আর আজকে 2024-এ যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে, সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি তাদের সাথে তুলনা করি, আমি অবশ্যই বিশ্বাস করি যে আপনি আপনার মতো, আমি আমার মতো, সবাই একটু হতাশ। কারণ এই ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটু দৃঢ়চেতা আশা করেছিলাম, কারণ এখন ম্যাজিস্ট্রেসি কি পাওয়ারটা আশাভঙ্গ যে হচ্ছে, আমার এখানে কি হাতে। আপনি কি বলবেন? আমি যদি দুটো আমি বিষয় আশা বলি, ভঙ্গ যদি ঠিক বলবো এটা না, কি আমি আশা সেনাবাহিনীর ভঙ্গ। সীমাবদ্ধতা, কোন সীমাবদ্ধতা নাকি ব্যর্থতা, নাকি সদিচ্ছার এখন অভাব? এখন দেখেন, সীমাবদ্ধতা নাকি ব্যর্থতা, না সদিচ্ছা, আপনি তিনটা কথা উল্লেখ করেছেন। তা আমি যখন 2001 সালে অপারেশন ক্লিন হার্টের সাথে জড়িত যখন দেখেছি, কাজ করেছি স্টাফ অফিসার হিসেবে, আমি যখন 111-এ দেখেছি, তখন তো ব্যর্থতার শব্দটাকে পছন্দ করি, সদিচ্ছা শব্দটাকে পছন্দ করি নি, পছন্দ করতাম।
যে আমার ইচ্ছা আছে, আমি এটা করব, করার জন্য যা কিছু করার দরকার, যেই পথ অবলম্বন করলে এটাকে এক্সিকিউট করতে পারবো, সবার মন জয় করতে পারবো, সেভাবে করেছি। তা আমি তো মনে করি না যে এখন যদি আমি সেভাবে করতে চাই সেখানে কোনো বাধা আছে। হুম। বাধা তো থাকার কথা না। আমি জি। চাইবো দেশের শান্তি শৃঙ্খলা থাকুক, তার মানে করতে চাঁদাবাজি চাওয়ার বন্ধ, জায়গায় কমতি আছে। চাঁদাবাজ চাঁদাবাজি বন্ধ হোক, হ্যাঁ, তার মানে মব কি বন্ধ করতে হোক। চাওয়ার জায়গায় মানে কমতি আছে, মানে করতে চাইলে বাধা নাই, কিন্তু করতে চাওয়ার জায়গায় কমতি আছে, সেই সদিচ্ছারই ঘাটতি আছে। এখন সদিচ্ছার মধ্যে ঘাটতি আছে বলে আমি বিশ্বাস করি না, প্রয়োগের ক্ষেত্রে হয়তো কমতি থাকতে পারে। কারণ দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এটা চায় না এমন কেউ আছে বলে আমি আমি একটু বিশ্বাস করি আপনাকে না। এটাও প্রশ্ন করতে চাই যে মানে এই বাহিনীর প্রধান, সেনা প্রধানের কথা বলছি, তিনি আসলে কেমন পার্সোনালিটির মানুষ, মানে এটার সাথে একটু এটাও যুক্ত করে দিই, মানে এই যে আমি সদিচ্ছা বা ব্যর্থতা এই বিষয়গুলো জানতে চাইছিলাম। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গণ অভ্যুত্থানের পর থেকে, স্টেক হোল্ডার হিসেবে আছেন এই পুরো ঘটনা প্রবাহে। এবং আমরা যেটা লক্ষ্য করি যে তাকে বিভিন্ন পক্ষ থেকে গালাগালি করা হয়, অশ্লীল ভাষাও গালাগালি করা হয়। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা অনেক সময় তার পদত্যাগ চান, তাকে সরিয়ে দিতে বলেন, তাকে নিয়ে গালাগালি করেন, এমনকি পতিত যে শক্তি আওয়ামী লীগ তারাও তাকে মীর জাফর বেঈমান বলেন। আসলে সবাই তাকে কেন গালি দেয়? তার পার্সোনালিটি জায়গাটাও যদি একটু বলেন। আচ্ছা, একটা কঠিন প্রশ্ন করেছেন, তারপর আমি একটু বলবো। জেনারেল ওয়াকুরুজ্জামান উনি যখন আহ, কর্মক্ষেত্রে, আমরা তার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলাম, এবং সেই হিসেবে তখন থেকেই দীর্ঘদিন থেকে আমরা একে অপরের সাথে পরিচিত এবং কাজ করার ক্ষেত্র একসাথে ছিল। উনি অত্যন্ত অমায়িক একজন মানুষ, ভদ্র একজন মানুষ, এবং পেশাগত দক্ষতা সম্পন্ন একজন মানুষ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসি এক্সিকিউশনের ব্যাপারে। ব্যাপারটা হচ্ছে যে আমরাও এটা আপনার মতো দেখছি, প্রত্যক্ষ করছি যে বিভিন্ন আহ, গণ আন্দোলনের যারা নেতৃত্বে আছেন তারা তাকে গালাগালি করছেন, এবং শুধু তাকেই গালি গালাজ করছে তা না, সেনাবাহিনীকেও গালি গালাজ করে। ঘিলু আমরা নাই। কিন্তু হ্যাঁ, আমরাও খুব আহত হই যখন সেনাবাহিনীকে গালিগালাজ করা হয়। কারণ আমিও তো একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। গণমাধ্যমে কোনো কর্মীকে যদি গালিগালাজ করা হয় আপনি নিশ্চয়ই আহত হবেন, কারণ আপনি একজন গণমাধ্যম কর্মী। আমিও কিন্তু আহত হব, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী। সুতরাং এই যে আহত হওয়ার ক্ষেত্রটা, এটা কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে আমাদের সম্মানিত সেনাপ্রধানকে অবগত করার চেষ্টা করি, বলার চেষ্টা করি, এবং যারা কর্মরত আছেন তাদের সাথে যেহেতু সবসময় দেখা হয় তারাও বলার চেষ্টা করেন। এবং সম্প্রতি আপনি দেখেছেন যে একটা সেনা দরবারে উনি, যেহেতু গণ আন্দোলনের নেতারা এই ধরনের কথা বলে, তাদেরকে সন্তান তুল্য আখ্যা দিয়ে ভুলে যাওয়ার জন্য বলেছেন। এই বলে ক্ষেত্রে ওরা বড় হলে বুঝবে, বড় হলে না, ভুল বুঝবে, তখন ওরা আমি লজ্জা একটু পাবে। দ্বিমত পোষণ করি। কারণ আমি একটু কেন দ্বিমত পোষণ করেছি সেটা হচ্ছে যে আহ, যে সমস্ত নেতাদেরকে সন্তান তুল্য বলা হচ্ছে তারা কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটা সফল আন্দোলন করেছে, তার মানে কি তাদের সেই দক্ষতা আছে। আর যে সমস্ত অফিসাররা প্রশ্ন করেছিল তারাও কিন্তু বয়স খুব বেশি তাদের তা না, তারা একটা মেজরের, আমি যখন মেজর ছিলাম আমার বয়স ছিল 26 বছর 27 বছর। তাহলে মানে কি আমি ছিলাম মেজর, আমার বয়স কিন্তু 26 27। আমার কাছ থেকে আশা করেছেন একজন মেজর হিসেবে কাজ করব। ঠিক তেমনি আমিও কিন্তু যে সফল আন্দোলনের নেতৃত্বে ছিলেন বা আছেন তার কাছ থেকে কিন্তু সেরকম আচরণ আশা করব, যে আচরণ আমাকে আহত করবে না। এই ক্ষেত্রে একটা বাহিনীর বিরুদ্ধে কথা বলা, বাহিনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা সঠিক না। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো সম্মানিত সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করতে পারি যে উনি, আমরা যারা অবসরপ্রাপ্ত আছি তাদের মনোভাবকেও সম্মান দিয়ে, যারা কর্মরত আছে তারা হয়তো অনেক সময় কিছু বলতে পারে না, কিন্তু তাদের মনোভাবটা বুঝে নিয়ে সন্তান তুল্য বলে আমি মাফ করে দিব সেটা সঠিক না। তাদের বোঝাবার দায়িত্ব আমাদের, এবং সেটা কিভাবে করব, সেটা সরকারের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, একটা যথাযথ মাধ্যমে এটাকে সমাধান দ্রুত করা উচিত। জি, আপনি সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি একটু ছোট ছোট করে শেষ করার দিকে আর কি, ছোট ছোট করে একটু একটু এটি জি বলবেন জি যে জি। যে সেনাবাহিনী তাহলে এই যে একটা তাদের ব্যর্থতা, সীমাবদ্ধ বা যেভাবেই বলি না কেন, এই মব নিয়ন্ত্রণে বা এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও খুব একটা সফল হচ্ছে না। সামনে নির্বাচনেও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। এখন স্বাভাবিক পরিস্থিতিতেই এই অবস্থা, আইন শৃঙ্খলা নির্বাচনের সময়
পারবে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে? সম্ভব হবে? আমি যদি আমার পূর্ব অভিজ্ঞতার কথা বলি, এখন তো দেশ অনেক এগিয়েছে। আমরা এখন বর্তমান একটা ডিজিটালাইজড যুগে বাস করছি। আমরা যখন নাকি নির্বাচনের সময়, আমার খেয়াল আছে আমি 1991 সালে নির্বাচনে কাজ করেছি। সে কোথায়? সেই কিশোরগঞ্জের মিঠামইন, যেখানে লঞ্চে করে যেতে হয়েছে। এখন তো লঞ্চ লাগে না, এখন তো গাড়ি করে চলে যাচ্ছে। আমরা কাজ করেছি সেই 2001-এর নির্বাচনে, 2009-এর নির্বাচনে। এই তিনটে নির্বাচনে আমি অন্তত প্রত্যক্ষভাবে কাজ করেছি। সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি সেনাবাহিনী যথেষ্ট দক্ষ, এবং সেনাবাহিনীর যথাযথ ভূমিকা ছাড়া সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না। এটা একেবারে নির্দ্বিধায় বলা যেতে পারে। এবং যার জন্য প্রশাসন সবসময় চায় পুলিশ, আনসার বা অন্যান্য যে সমস্ত বাহিনী আছে তাদের সাথে সেনাবাহিনীর মোতায়েন করাটা, এবং মূল ভূমিকাটা সেনাবাহিনী পালন করবে। আর যদি সেনাবাহিনীর এই ক্ষেত্রে যথাযথ ভূমিকা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যথাযথ এটা ভূমিকা কোনোদিন এখনো সম্ভব না। দেখা যাচ্ছে না। নির্বাচনের সময় আহ, থাকবে কিনা সেই নিয়েই আমার প্রশ্নটা। নির্বাচনে আমি 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 বিশ্বাস করি থাকবে। তার কারণ সেনাবাহিনীতে যারা এখন কর্মরত তারা সবাই চায় দেশে একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক, একটা গণতান্ত্রিক সরকার ফিরে আসুক, এবং সেটা তা কি একমাত্র সবাই চায়? সম্ভব সুষ্ঠু নির্বাচন। এটা আমি বিশ্বাস করি সবাই চায়। তার কারণ আমি যদি বলি, আপনাকে একটু বলতে হয় তাহলে, আমরা সেনাবাহিনীর সদস্যরা সবসময় চাই গণতান্ত্রিক সরকার দেশে থাকুক। আমি আমার উদাহরণ দিয়ে বলতে পারবো, 1990 সালে যখন জেনারেল এরশাদ ফল করলেন, তখন আমি একজন মধ্যম মানের মেজর ছিলাম। আমার চাকরি তখন 8-10 বছর। আমি তখন জাতীয় প্যারেড স্কোয়ারে ছিলাম, অবস্থান করছিলাম। রাতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আমাদের সবাইকে দাঁড় করিয়ে বলল, চলো আমরা একটা কিছু করি জেনারেল এরশাদকে রক্ষা করার জন্য। আমরা কিন্তু কায়ে কমনোবাক্যে, আমরা তো বিদ্রোহ করতে পারি না, আমরা অবমাননা করতে পারি না জ্যেষ্ঠ অফিসারকে। শুধু একটুই বললাম যে স্যার, আপনার আদেশটা যেহেতু লফুল না, আমরা এটা মানতে রাজি না। এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে আমরা আনলফুল কমান্ডকে মেনে নিতে রাজি না। আমরা চাই দেশে গণতন্ত্র থাকুক, গণতান্ত্রিক সরকার কাজ করুক। এটা অবশ্যই সেনাবাহিনী চায়। এবং সে বিশ্বাস থেকে আমি বিশ্বাস করি দেশে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেনাবাহিনী অবশ্যই চাইবে যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার কিন্তু এই সুষ্ঠু প্রতিষ্ঠিত হোক। নির্বাচনের পক্ষে সেনাবাহিনী আসলে 14, 18 বা 24 এই ক্ষেত্রগুলো আসলে সুষ্ঠু নির্বাচন হয় নাই, এবং সেনাবাহিনীকে সেই যথাযথ ভূমিকায় কি দেখা গেছে যার কারণে যে আমরা বিশ্বাস করবো যে সেনাবাহিনী সুষ্ঠু বা যথাযথ ভূমিকা পালন করবে? শিখে আপনার এই কথার উত্তর আমি দিব। 14, 18 এবং 24 সবার মতো আমিও মর্মাহত। আমাদের এই ভূমিকাটা কিছুটা বিতর্কিত ছিল। তো যেটা আমরা ওই যে বললাম, যেটা হয়নি, আমরা চলুন সেখান থেকে ঘুরে দাঁড়াই। আমরা 25-26-এ এসে একটা সুন্দর নির্বাচন উপহার দেই। জি, কিন্তু অন্তত ঘুরে আমাদের দাঁড়ানোর যে সেই গ্রানিট। বাস্তবতা তো বর্তমানেও দেখা যাচ্ছে না। সেনাবাহিনীকে এখনো মব নিয়ন্ত্রণে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব, আপনিও বলছিলেন যে যথাযথ বা আপনারা যেটি আমি প্রত্যাশা আবারও করেন সেই আপনাকে বলি, ভূমিকাটাও দেখা যাচ্ছে না। নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন চলাকালীন সময় সেনাবাহিনীর যে দক্ষতা, এটা অতুলনীয়। আমি বিশ্বাস করি সেটা তারা করতে পারবে। তবে আপনার কথার রেশটা হচ্ছে যে এখন কেন পারছে না, সেখানে আমি তাদেরকে ব্যর্থ বলবো না। তবে তাদের কাছ থেকে আমরা যতটুকু আশাবাদী ছিলাম সেই ক্ষেত্রে কমতি আছে। এই ক্ষেত্রে তাদেরকে যেটুকু করতে পারেনি সেটা আমি মেনে নিয়েই বলছি। এখনো তো সময় আছে, সামনে আর 5-6 মাসের মতো। তারা যদি চায় দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাটা, এটা তাদের জন্য অবশ্যই সম্ভব। সম্ভব। অবশ্যই জি, সম্ভব। আমি একটা শেষ প্রশ্ন করি। আমি কদিন আগে আরেকজন সেনা কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তাকেও এই প্রশ্নটি করছিলাম। আপনি হয়তো আরো বেশি ভালো উত্তর দিতে পারবেন, কারণ আপনি ওই সময় দায়িত্বেও ছিলেন, মানে সেনাবাহিনীতে ছিলেন। তারেক রহমানকে যারা পিটিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা, তারা এখন কোথায়? আসলে এটা সময়ের হাতে ছেড়ে দেই। তার কারণটা হচ্ছে কি, আসলে তারেক রহমানকে সেনা কর্মকর্তারা ধরে নিয়ে যাওয়ার পরে কিভাবে কি আচরণ করেছে, এটা জনাব তারেক রহমান উনি ভালো বলতে পারবেন, কারণ যেহেতু উনি ভিকটিম। হুম। তো আমরা একটু অপেক্ষা করি। আর তারা আসলে তাদের অবস্থানটা এখন সঠিকভাবে বলাটা তারা কি এখনো কষ্টসাধ্য। সেনাবাহিনীতে আছেন, না, বা কোনো তাদের কেউ অবস্থাতে কেউ কি সেনাবাহিনী আছেন? না। না, এটা থাকা সম্ভব না। তার কারণ ঘটনা হচ্ছে 2006 বা 2007 সালের দিকে, আর এখন 2025, 18 বছর পার হয়ে গিয়েছে। তাদের অধিকাংশই ইতিমধ্যেই অবসরে চলে যাওয়ার কথা। এটা অধিকাংশ, মানে কেউ কেউ এখনো আছেন? অধিকাংশ বলতে আমি বোঝাচ্ছি যে 95-99%। কারণ চাকরির যে একটা বয়স সীমা আমাদের তো, চাকরিটা হচ্ছে র্যাঙ্কের সাথে সম্পর্কিত। একটা মেজর 48
48 বছর বয়স হলে তাকে অবসরে চলে যেতে হচ্ছে। 50 বছর চাকরি হলে, 50 বছর বয়স হলে লেফটেন্যান্ট কর্নেলকে চাকরি থেকে চলে যেতে হচ্ছে। তো সেই হিসাবে আমার মনে হয় না এখন চাকুরিরত কেউ আছে। জি। আর যদি প্রমোশন পেয়ে আরো সিনিয়র কর্মকর্তা হন তাহলে তো থেকে যেতে পারেন, তাই না? আমি এখন যারা ঊর্ধ্বতন পর্যায়ে আছে, যেহেতু কম বেশি অনেকেই জানি বা তাদের সম্পর্কে জানি, আমার মনে হয় তাদের বোধহয় অবস্থানটা উচ্চ পর্যায়ে এই মুহূর্তে নাই। জি, অনেক ধন্যবাদ।